বিস্তারিত। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনৈতিক জোনের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও তাদের কর্মসংস্থানের নির্দেশ দেন তিনি। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন কার্যক্রম এবং রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশব্যাপী ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগের অংশ হিসেবে সকালে গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ৩টি সহ শিল্প স্থাপনে উপযোগী ১১টি অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে ১৩টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনও করেন তিনি। ৫টি চলমান কাজের উদ্বোধন সহ মোট ৬৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা ভাষণে প্রধানমন্ত্রী সরকারের তৈরি সুযোগ কাজে লাগাতে বেসরকারি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। আমাদের প্রবৃদ্ধি এখন আজকে আমরা ৮.13 ভাগে উন্নীত হবে এই অর্থ বছরে। আমাদের মাথাপিছু আয়ও আমরা ১,৯০৯ মার্কিন ডলারে উন্নীত করছি। আমাদের অর্থনীতিটাকে সবসময় আমরা গতিশীল কিন্তু যেন এটা স্থিতিশীল থাকে সে ব্যবস্থাটা আমরা রাখতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী পরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব শিল্পাঞ্চলে উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং স্থানীয় সংসদ সদস্যদের সাথে মত বিনিময় করেন। শিল্পায়নের কারণে যেন কৃষিজমি নষ্ট না হয় এবং ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তরা যেন ক্ষতিপূরণ পায় সে বিষয়ে জোর দেন প্রধানমন্ত্রী। সবার কাছে এই অনুরোধটা থাকবে যে সেই রোজায় যেন কোনো খাবার জিনিসের দাম না বাড়ে আর কোনো সংকট দেখা না দেয়। এখন থেকে একটু প্রস্তুতি নিলে সবাইকে ধন্যবাদ। তার বেসরকারি খাতকে আমরা সব থেকে গুরুত্ব দিই। পরে আরেকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর উত্তরায় নবনির্মিত বিজিএমইএ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি সরকারে আসার পর এ ব্যাপারে কোনো ব্যবসায়ী বলতে পারবে না যে তাদের কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, অথবা আমরা হাওয়া ভবন খুলে সেখানে কিন্তু কোনো কমিশন খাওয়ার ব্যবস্থা করিনি। আদালতের বেঁধে দেওয়া সময় অনুযায়ী ১২ এপ্রিলের মধ্যে রাজধানীর হাতিরঝিলে অবস্থিত ভবনটি ছেড়ে দেবে বিজিএমইএ। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি মনে করে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৮%, যা এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলের মধ্যে সবচাইতে বেশি। সংস্থাটির নিয়মিত প্রতিবেদন এডিবি আউটলুকে এই তথ্য প্রকাশ পায়। সকালে রাজধানীর আগারগাঁয়ে নিজ কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটির গবেষকরা বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে আগামী 2টি অর্থবছরেও। দেশীয় বাজারের চাহিদা বেড়ে যাওয়া এবং সরকারি বিনিয়োগ বৃদ্ধির ফলেই সম্ভব হচ্ছে এমন প্রবৃদ্ধি। এডিবি মনে করে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধিতে রপ্তানি খাতের ইতিবাচক প্রভাব অব্যাহত থাকবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশের প্রশংসা করলেও এডিবি মনে করে ব্যাংকিং খাতের কুঋণ অর্থনীতির জন্য হুমকি তৈরি করছে। এজন্য সুশাসনের অভাবই দায়ী বলে মনে করে এডিবি। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। ৯ দফা দাবিতে সারা দেশে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ৭২ ঘণ্টার ধর্মঘট অব্যাহত রয়েছে। পাশাপাশি সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত রাজপথ, রেলপথ অবরোধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খুলনায় ভোর ৬টায় মিলের উৎপাদন বন্ধ করে কর্মসূচি পালন করেন পাটকলের ১.৫ লাখ শ্রমিক। মঙ্গলবার ৯ দফা দাবিতে ৪ দিনের কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ। সকাল ৮টায় বিক্ষোভ মিছিল নিয়ে খুলনার নতুন রাস্তার মোড়, আটোরা ও রাজঘাটের খুলনা যশোর মহাসড়কে অবস্থান করেন শ্রমিকরা। মহাসড়ক ও রেল লাইনের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। ফলে ১ কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয় যানজটের। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে সাধারণ শ্রমিকরা। গতকালকে মজুরি কমিশনের একটা কাগজ এইটা প্রত্যেক মিলে পৌঁছাইছে, কিন্তু কবে বসাবেন, কবে দিবেন এমন কোনো তারিখ নাই। আমরা যদি মরে যাই এখানে থেকে মরবো। বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়ন সহ ৯ দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন চট্টগ্রামের আমিন জুট মিলের শ্রমিক কর্মচারীরা। সকালে চট্টগ্রাম নগরীর অক্সিজেন মুরাদপুর সড়ক অবরোধ করেন শ্রমিকরা। তারা সড়কে টায়ার জ্বালিয়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। ৭২ ঘণ্টার কর্মসূচি চলাকালে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন নেতারা। সরকারের লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তারা মারি দেয়, আর আমরা না খাওয়া মানুষ, আমরা শ্রম দিই, শ্রমের কারণে আমরা কিছু পাই না। যতক্ষণ পর্যন্ত দাবি নাই আমরা কাজে যোগ দিব না। মরতে হলে মরবো, বাঁচার মতন বাঁচবো। আমরাও এই দেশের নাগরিক।
9 দফা দাবি বাস্তবায়নের ব্যাপারে আশ্বাস না পাওয়ায় অবরোধ অব্যাহত রাখার কথা বললেন নেতারা। শ্রমিকরা আজকে 8 সপ্তাহ যাবৎ তাদের মজুরি পাচ্ছে না এবং 13 সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা তাদের রিটায়ারমেন্টের যে বেনিফিট পিএফ গ্র্যাচুইটি পাচ্ছে না। 9 দফা দাবির ব্যাপারে আমরা কোনো আশ্বাস এখনো পাইনি, যার কারণে আমাদের কর্মসূচি এখনো চলমান আছে। টানা 72 ঘন্টার ধর্মঘট পালন করছে রাজশাহী জুট মিলের শ্রমিকরাও। সকালে জুট মিল থেকে শ্রমিকরা মিছিল নিয়ে কাটাখালী রাজশাহী ঢাকা মহাসড়কে অবস্থান নেয়, পরে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কুষ্টিয়ার মিরপুর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে মাঝবয়সী প্রতিবেশী ওসমান ওরফে হামার পাশবিক লালসার শিকার শিশু শিক্ষার্থীর অন্তঃসত্ত্বা হবার ঘটনায় মামলা করেছে শিশুটির পরিবার। 4.5 মাস আগে ধর্ষণ করে 55 বছরের বিকৃত মানসিকতার লোকটি শিশুটিকে মেরে ফেলার ভয় দেখানোয় সে এতদিন বিষয়টি প্রকাশ করেনি। শৈশব কৈশোরের বয়সন্ধিতে এখন দরিদ্র পরিবারের শিশুটি, যদিও মাত্র 3য় শ্রেণীতে পড়ে সে। গত 4 মাস ধরে এক ধরনের শারীরিক অস্থিরতায় দিন কাটছে তার। বিষয়টি আমলে নেননি অন্যের বাড়ি ঝিয়ের কাজ করে বেঁচে থাকা অসহায় মা। বাবা তো আগেই তাদের পরিত্যাগ করেছে। এদিকে মেয়ের শারীরিক পরিবর্তন ক্রমেই দৃশ্যমান হচ্ছে। এক পর্যায়ে চিকিৎসকের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষায় মা জানতে পারেন তার শিশুটি সন্তান সম্ভবা। প্রায় 4.5 মাস আগে স্কুল থেকে বাড়ি ফিরলে একই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা প্রতিবেশী ওসমান ওরফে হামার পানি খাওয়ার কথা বলে ঘরে ঢোকে। শিশুটির মুখ বেঁধে তার উপর পাশবিক নির্যাতন চালায় এবং বিষয়টি জানালে মেরে ফেলার হুমকি দেয়। তুমি তো ছোট মানুষ, তোমার 11-12 বছর বয়স, আর তোমার পেটে বাচ্চা এলো কোথায়? তখন বলেছে আমার বাড়ির পাশে নানা বলি ডাকি, আমার ঘরের সাথে আমরা বস্তি থাকি, আমার ঘরের সাথে সে নানা আমার মা বিছিল আনতে গেছিল আর আমাকে জোর করে ধরে নিয়ে গেল, নিয়ে যায় ঘরে ছিটকি দিয়ে আমি কাঁদতে লাগলো। তখন আমার ওন্না খুলে আমার মুখ বাইল। কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন জানান শিশুটি 22 সপ্তাহের অন্তঃসত্ত্বা। মিরপুর থানা থেকে আমাদের সিভিল সার্জন অফিসে একজন ভিকটিম বাচ্চা মেয়েকে পাঠানো হয়েছে। সেই ভিকটিম বাচ্চা মেয়েটাকে যথাযথ ডাক্তারি পরীক্ষা নিরীক্ষার জন্য আমরা জেনারেল হসপিটালে পাঠিয়েছি। 55 বছর বয়সী অভিযুক্ত ওসমান ওরফে হামারের বাড়ি নওগাঁ জেলায়। তবে আশ্রয়ণ প্রকল্পের ঠিকানা ছাড়া তার কোনো স্থায়ী ঠিকানা মেলেনি পুলিশের কাছে। হামারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয়েছে। শিশুর প্রতি এরকম বর্বর নির্যাতন বন্ধে প্রকৃত দোষীর দৃশ্যমান শাস্তি চান সচেতন মহল। বাংলা ভিশন নিউজ ডেস্ক। পিরোজপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে 2 বখাটে। নির্যাতিতা মেয়ের মা জানান গত রাত 8টার দিকে মেয়েকে বাড়িতে রেখে পাশের বাড়িতে যান তিনি। এ সময় স্থানীয় আউয়াল মোল্লার ছেলে বখাটে আইভান মোল্লা ও মিন্টু মোল্লার ছেলে মারুফ মোল্লা তার মেয়েকে তুলে নিয়ে যায়। বাড়ির পেছনে নিয়ে মেয়েকে নির্যাতনের পর হাত পা বেঁধে ফেলে রেখে পালিয়ে যায়। বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে আশেপাশে খুঁজতে থাকেন তার মা ও ভাই। পরে বাড়ির পেছনে বাগান থেকে অচেতন অবস্থায় মেয়েকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন ডাক্তার। পুলিশ জানায় বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। লবণ ও তাপসহিষ্ণু গম উৎপাদনের গবেষণা শেষ পর্যায়ে। সম্ভাবনা দেখা দিয়েছে দেশের দক্ষিণাঞ্চলের হাজার হাজার হেক্টর পতিত জমি গম চাষের আওতায় আনার। আগামী বছর থেকে মাঠ পর্যায়ে তুলে দেওয়া হবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার যৌথ গবেষণার এসব প্রযুক্তি। এতে সফল হলে গমের আমদানি নির্ভরতা কমে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। আরিফ বিল্লার ক্যামেরায় খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। দেশের দক্ষিণাঞ্চলে লবণাক্ত এলাকাতে একটিমাত্র ফসল হয় আমন। এরপর থেকে পতিত থাকে হাজার হাজার হেক্টর জমি। সমস্যা সমাধানের লবণ সহিষ্ণু গম চাষ নিয়ে গবেষণা শুরু করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, অস্ট্রেলিয়ার জাতীয় গবেষণা প্রতিষ্ঠান CSRIO সহ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার 2টি বিশ্ববিদ্যালয়। খুলনার দাকব উপজেলার তিলডাঙ্গায় 24টি জাত নিয়ে তৈরি করা হয়েছে গমের মাঠ। এর মধ্যে বাছাই করা হয়েছে 3টি জাত, যেগুলো লবণাক্ত প্রতি বিঘায় ফলন দেবে 3 টন। এতে নতুন সম্ভাবনা দেখছেন কৃষকরা। খুব ভালো ফসল হয়েছে এইবার। আমাদের যে ধারণাটা ছিল যে এখানে অন্য ফসল হয় না, সেই ধারণাটা আমরা ভুল। যে আমাদের এই জমি ফাঁকা ফেলায় রাখবো না, আমাদের তো এক ফসলের দেশ। লবণাক্ত ছিল আগে,
তাই এখন আমরা এই গম লাগাইয়া আমরা উন্নতি করার জন্য চেষ্টা করছি। নতুন এই জাত দক্ষিণ অঞ্চলের লবণাক্ত জমিতে গম চাষের দুয়ার খুলে দেবে বলে আশা গবেষকদের। এই ফসলটা করতে যেয়ে আমাদের সেচের বেশি সেচ লাগে না, অর্থাৎ কৃষকের ভাষায় যদি বলি 2টা সেচ দিলেই আমাদের এখানে গমটা করা সম্ভব। যদি এই ধরনের আমরা একটা ফসল ফলাতে পারি তাহলে এইখানকার আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে। আগামী বছরে এখানে আমাদের প্ল্যান হলো আমাদের যে সমস্ত জাত বা এর মধ্যে যারা যেটা 2টা ভালো করতেছে সেটা আমরা একটু বেশি পরিমাণে নির্বাচিত কৃষকদের মাঝে দেবো, ট্রেনিং দেবো এবং তারা যে প্রোডাকশনে যেতে পারে। আমরা এখানে বেশ লবণাক্ততা পাচ্ছি এবং সেই লবণাক্ততার মধ্যেও আমরা বেশ ভালো ফসল দেখতে পাচ্ছি। তো আমরা আশা করি যে এখানে লবণাক্ততা সত্ত্বেও ভবিষ্যতে এখানে গমের চাষ সম্প্রসারিত। লবণ সহিষ্ণু গমের জাত উদ্ভাবন হলে খুলনা অঞ্চলের কৃষিতে যোগ দেবে নতুন মাত্রা, আশা সংশ্লিষ্টদের। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। নিচে সিবিসি টাইমস সংবাদ বিরতি, সাথেই থাকুন, এরপর জানিয়ে ফিরছি। ভিসির পদত্যাগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, একাডেমিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন। শেরপুরে নালিতাবাড়ির ভোগাই নদীর তীর রক্ষা বাঁধের প্রায় 1 কিলোমিটার ঝুঁকির মুখে, তলিয়ে যাওয়ার হুমকিতে ঘরবাড়ি ও ফসলি জমি। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরো একবার বাংলা ভিশন সংবাদে। সাভারে মতিউর রহমান নামের এক অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সাভারের মশুরিখোলা এলাকায় এই ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোররাতে ওই অটোরিকশায় কয়েকজন যুবক উঠে মশুরিখোলা যাওয়ার জন্য। অটোরিকশাটি মশুরিখোলা রাস্তায় পৌঁছলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহত অটোরিকশা চালক কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ডাইনারপাড়া গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে। ঝুঁকিতে পড়েছে শেরপুরের নালিতাবাড়ির ভোগাই নদীর তীর রক্ষা বাঁধের প্রায় 1 কিলোমিটার, তলিয়ে যাওয়ার হুমকিতে ঘরবাড়ি ও ফসলি জমি। বর্ষার আগে বাঁধটির স্থায়ী সংস্কারের দাবি এলাকাবাসীর। শেরপুর প্রতিনিধি এম.এ. হাকাম হীরার রিপোর্ট। শেরপুরের নালিতাবাড়ির ভোগাই নদীর উপর সেচ কাজের সুবিধার জন্য 1997 সালে 7 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় রাবার বাঁধ। এতে সেচ সুবিধার আওতায় আসে প্রায় 2800 হেক্টর জমি। কিন্তু রাবার বাঁধ থেকে গোবিন্দগঞ্জ চরানিপাড়া পর্যন্ত প্রায় 1 কিলোমিটার এলাকা নদী তীরের বাঁধকাম সড়কটি রক্ষায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষা এলেই পানির তোড়ে তলিয়ে যায় বাঁধটি। চরম দুর্ভোগে পড়ে এলাকাবাসী। নদীর পাড় দাদুর মায়ের দিন আমার থাকা কোনো সমস্যা হয়ে যেতেছে। রাস্তাটা ব্লক করে দিলে আঙ্গলের সুবিধা, আঙ্গরে হনা বাড়ি ঘর ভেঙে যেতেছে, আঙ্গরে ব্লক করে দিন। বর্ষা সিজনে এই রাস্তা কোনোভাবেই ধরে রাখা সম্ভব না। কাজেই পুরা যোগানিয়া ইউনিয়ন এবং পার্শ্ববর্তী যে ইউনিয়নগুলি প্রত্যেকটা ইউনিয়ন বন্যায় প্রবলিত হবে এই রাবার ড্যামের এই ভাঙনে। রাবার ড্যামের যে পর্যন্ত পানি জমে থাকে সেখানে বিশেষ করে ঝুঁকিপূর্ণ এলাকাগুলিতে স্থায়ীভাবে ব্লক দিয়ে অথবা প্যালাসাইটিং করে যদি দেওয়া যায় তাহলে দেখা যায় যে ঝুঁকি অনেক কমে আসে। তীর রক্ষায় যথাযথ উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছি এবং সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে প্যালাসাইটিং ওয়াল নির্মাণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এ বিষয়ে দীর্ঘস্থায়ী যাতে পদক্ষেপ গ্রহণ করা হয় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বছরের পর বছর বাঁধকাম সড়কের কোনো সংস্কার না হওয়ায় হতাশ ভুক্তভোগীরা। এখন আর কোনো আশ্বাসে বিশ্বাস নেই তাদের। স্থায়ী বাঁধের বাস্তবায়ন দেখার অপেক্ষায় তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ভিসির পদত্যাগের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নবম দিনের মতো আন্দোলন চলছে। দুপুর 2টা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা তাদের রক্ত দিয়ে দেয়ালে লিখে ভিসিকে প্রত্যাহারের দাবি জানায় এবং ভিসি বিরোধী নানা স্লোগান দেয়। গেল সোমবার শিক্ষার্থীরা ভিসিকে প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে। এই সময়ের মধ্যে ভিসি ডক্টর এস.এম. ইমামুল হককে প্রত্যাহার করে নেওয়া না হলে আন্দোলনকারীরা কঠোর কর্মসূচির ঘোষণাও দেয়। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আদিবাসী হত্যা মামলার প্রধান আসামি পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ সহ অন্য আসামিদের গ্রেফতার না করায় তদন্তকারী সংস্থা পিবিআই এর গাইবান্ধা অফিস ঘেরা ও বিক্ষোভ করেছেন
সাঁওতালরা। দুপুরে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটি, জাতীয় আদিবাসী পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন উদ্যোগ এবং আদিবাসী বাঙালি সংহতি পরিষদের উদ্যোগে আদিবাসীরা বিক্ষোভ মিছিল বের করেন। এটি শহরের প্রধান সড়কগুলো ঘুরে পিবিআই অফিসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় তারা মামলার চার্জশিট দিতে সময় ক্ষেপণ করার প্রতিবাদ করে। পরে আদিবাসী নেতা ফিলিমন বাস্কের নেতৃত্বে পিবিআই কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়। খাগড়াছড়ি শহরের অভিশাপ হয়ে উঠেছে অবৈধ ও ফিটনেসবিহীন ব্যাটারি চালিত গাড়ি। স্থানীয় নাম টমটম। যানজটের পাশাপাশি নষ্ট করছে পাহাড়ি এই শহরের সৌন্দর্য। অনভিজ্ঞ ও শিশু চালকদের কারণে মরণ ফাঁদে পরিণত হয়েছে গাড়িগুলো। নিরাপত্তার স্বার্থে টমটম বন্ধের দাবি ভুক্তভোগীদের। খাগড়াছড়ি থেকে এইচ.এম. প্রফুল্লের রিপোর্ট। খাগড়াছড়ি শহরের সড়কগুলোতে দাপিয়ে বেড়ায় ব্যাটারি চালিত অবৈধ গাড়ি টমটম। নেই ফিটনেস, নেই চালকের প্রশিক্ষণ এবং লাইসেন্স। শিশুরাই এ যানবাহনের চালক। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অবৈধ এ টমটম বাড়িয়েছে লোডশেডিংয়ের পরিমাণও। এখনই এ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। এটা রোধ করার জন্য প্রশাসনের পাশাপাশি এখানে মেয়র মহোদয় এটা ভূমিকা রাখতে পারে বলে আমার মনে হয়। যাত্রী হিসেবে আমি একজন চাই যে একজন দক্ষ ড্রাইভার আর লাইসেন্স সহ একজন দক্ষ ড্রাইভার। আমার কাছে লাইসেন্স নাই, তো পাড়া গাড়ি চালাইতেছি। টমটম দুর্ঘটনার শিকার রোগী বেড়েছে খাগড়াছড়ি হাসপাতালে। হ্যাঁ, নিয়মিত প্রতিদিন আজকে দিনের মতো দেখলাম যে আজকে মানে দুইটা অটো টমটম অ্যাক্সিডেন্ট গুরুতর। গণ্যমান্য ব্যক্তিরা যদি এটার একটু হস্তক্ষেপ নেন তাহলে হয়তো আমাদের যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে, বিশেষ করে টমটমের অ্যাক্সিডেন্টগুলো, তাহলে হয়তো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের রোগীও কমতো। পৌরসভা থেকে ১৫০০ টমটমকে টোকেন দেয়া হলেও শহরে চলছে ৫,০০০-এরও বেশি। এই ইজি বাইকগুলোকে আমরা একটা নিয়ন্ত্রণের আওতায় আনতে ইতিমধ্যে আমরা জরিপ কার্যক্রম চালিয়ে আমরা একটা নীতিগতভাবে সিদ্ধান্ত নিতে পেরেছি। সেটি হচ্ছে এই শহর এলাকায় মাত্র ১৫০০টি গাড়ি ইজি বাইক পরিচালিত হবে। টমটমগুলোকে নিয়ম মানতে বাধ্য করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। স্থানীয় জনগণের কাছ থেকে আমরা তথ্য পাচ্ছি যেটি বিভিন্ন বিড়ম্বনার সম্ভাবনা সৃষ্টি করছে। আমরা তাদেরকে কিভাবে আইনের আওতায় আনা যায় আমরা আশা করছি যে আমাদের আগামী শৃঙ্খলা মিটিংয়ে এই বিষয়টা আমরা উত্থাপন করব। পর্যটনের এ শহরকে নিরাপদ করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের আশায় শহরবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজশাহীর বাগানগুলোয় মুকুলের ফাঁকে ফাঁকে উকি দিতে শুরু করেছে নানা জাতের আমের করালি। প্রচণ্ড শিলাবৃষ্টির পরও ক্ষুদ্র ক্ষুদ্র এই আম দূর করেছে চাষিদের আশঙ্কা। বড় দুর্যোগ না হলে এবারও বাম্পার ফলনের আশা করছেন তারা। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্য রিপোর্টে বিস্তারিত। ১৭,৪৬৫ হেক্টর জমিতে প্রায় ২৫০ জাতের আম হয় বিভাগীয় শহর রাজশাহীতে। চাষিদের পরিশ্রম আর পরিচর্যায় গাছগুলো এখন শোভা পাচ্ছে গোপালভোগ, ক্ষীরসাপাত, ল্যাংড়া, হিমসাগর, ফজলি, আমরুপালি সহ বিভিন্ন জাতের আম করালি। মুকুলের দিক দিয়ে ভালো, আবহাওয়া ভালো। এখন আম কি হবে না হবে সেটা আল্লাহর হাতে। বীজটা দেওয়ার কারণ হচ্ছে যে গাছে যেন পোকা না লাগে আর আপনার গাছের গুটি ভালো থাকে, ময়লা ক্ষতি না হয়। শিলা বৃষ্টিতে একটু ক্ষতি হয়েছে, যা আছে এগুলো হলে যত পাতলা হবে তত ভালো। পাতলা হলে আমটা ভালো হয়, বড় হয়। ফলন ধরে রাখতে হাপার পোকার হাত থেকে মুকুল ও গুটি রক্ষায় চাষিদের পরামর্শ দিচ্ছেন ফল গবেষকরা। প্রতি লিটার পানিতে ইমিডাক্লোপ্রিড গ্রুপের কীটনাশক 0.5 মিলিলিটার আর তার সাথে ম্যানকোজেব জাতীয় ছত্রাকনাশক 2 গ্রাম এই হারে সমস্ত গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। তাহলে যে হপা পোকা এবং অ্যানথ্রাকনোজ যে রোগ হয় এই দুটি দমন হবে এবং সুন্দরভাবে আম বেড়ে উঠবে। রাজশাহীর আমের ব্যাপক চাহিদা রয়েছে দেশ জুড়ে। কিছু অসাধু ব্যবসায়ী অন্য জেলার আম রাজশাহী বলে চালানোর চেষ্টা করে। সবাইকে এ ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আম চাষিরা। পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে একটা ডেস্ক রিপোর্ট। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নৌ যোগাযোগ বাড়ছে। সকালে সদরঘাট টার্মিনালে এমভি মানাবী লঞ্চের উদ্বোধনীতে তিনি কথা বলেন। ঢাকা বরিশাল রুটে নতুন এ লঞ্চটি যোগ হওয়ায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানান প্রতিমন্ত্রী।
2021 সালের মধ্যে খুলনা দাদামেজ ফ্যাক্টরির জমিতে 154 কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্ক নির্মাণ কাজ শেষ করার কথা জানিয়েছেন প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সারা দেশে এর আদলে 28টি হাইটেক পার্ক নির্মাণ করা হবে বলেও জানান তিনি। হাইটেক পার্কের জন্য বরাদ্দ জমি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব তথ্য দেন পলক। সাভার সেনানিবাসের গল্ফ হাউস মিলনায়তনে দূষণে বিপর্যস্ত সাভার উত্তরণের উপায় শীর্ষক এক মতবিনিময় সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চট্টগ্রাম সার্কেলের সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামান পলাশকে অপসারণের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন তারা। সোমবার সন্ধ্যায় নগর ভবনে গৃহায়ন কর্তৃপক্ষের এক প্রকৌশলীর কথা কাটাকাটি হয় মেয়রের সঙ্গে। এ সময় মেয়র গৃহায়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী আশরাফুজ্জামানকে চড় মারেন বলে অভিযোগ করেন। তবে মেয়রের দাবি, অধ্যতপূর্ণ আচরণের কারণে তাকে তিনি বকাঝকা করেছেন। চাঁপাইনবাবগঞ্জে নিরাপদ আম উৎপাদন ও প্রক্রিয়াজাত বাজারজাতকরণ বিষয়ক আম চাষী ব্যবসায়ীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ম্যাঙ্গো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন এই কর্মশালার আয়োজন করে। বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে রূপান্তরকরণ সহ সিবিএর 7 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি করেছে বিআরডিবি কর্মচারী সংসদ জেলা শাখা। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। একই ইস্যুতে অবস্থান কর্মসূচি মানববন্ধন করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে পটুয়াখালী বিআরডিবি কর্মচারী সংসদ। একই কর্মসূচি পালন হয়েছে নেত্রকোনায়ও। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে বরিশালে 4 দফা দাবিতে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন। মানববন্ধনে বক্তারা বলেন, হঠাৎ গ্যাসের দাম বাড়লে জনগণের উপর মূল্য বৃদ্ধির বোঝা ব্যাপক হারে চাপবে। নদী রক্ষার দাবিতে শেরপুরের নালিতাবাড়িতে মানববন্ধন করেছে উপজেলা প্রশাসন, দুর্নীতি প্রতিরোধ কমিটি, প্রেস ক্লাব ও সচেতন নাগরিক সমাজ। সকালে ভোগাই নদীর তীরবর্তী সার্জেন্ট আহাদ স্মৃতি প্রাঙ্গণে এ মানববন্ধন হয়। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আর একবার জানিয়ে। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। ভিডিও কনফারেন্সের মাধ্যমে 11টি অর্থনৈতিক অঞ্চল ও বিজিএমই ভবন উদ্বোধন। চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে 8%, জানিয়েছে এডিবি। এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এটি সবচাইতে বেশি। 9 দফা দাবিতে সারা দেশে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের 72 ঘণ্টার ধর্মঘট অব্যাহত। রাজপথ, রেলপথ অবরোধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 4:30টায়। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলা ভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।